হ্যালো বাচ্চারা, আজকে আমরা মাদার টেরেসা লাভ ফর হিউম্যানিটি এই প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এরপরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এসএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 1. Mother Teresa was moved by the sight of the sick and dying on the streets of Kolkata. কলকাতার রাস্তায় অসুস্থ ও মৃত্যুপথ যাত্রী মানুষদের দেখে মাদার তেরেসার হৃদয় ব্যথিত হয়েছিল। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। ওয়াজ মুভড মানে মন ছুঁয়ে গিয়েছিল বা হৃদয় ব্যথিত হয়েছিল। এখানে খেয়াল করো, মুভ মানে সাধারণত নড়াচড়া করা, কিন্তু ওয়াজ মুভড বাই কিছু হলে মানে হয় কোনো কিছু দেখে ইমোশনালি অ্যাফেক্টেড হওয়া, মনে গভীর দাগ কাটা। বাই দ্য সাইট অফ, সাইট মানে দৃশ্য যা চোখে দেখা যায়। দ্য সাইট অফ মানে কোনো কিছু দেখার দৃশ্য। দ্য সিক অ্যান্ড ডাইং, সিক মানে অসুস্থ মানুষ, ডাইং মানে মৃত্যুপথযাত্রী যারা মারা যাচ্ছে। দ্য সিক মানে সব অসুস্থ মানুষ, দ্য ডাইং মানে সব মৃত্যুপথযাত্রী মানুষ। এখানে হালকা একটা গ্রামার পয়েন্ট আছে। দ্য প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে পুরো একটা গ্রুপ অফ পিপল বোঝানো হয়। অন দ্য স্ট্রিটস অফ কলকাতা, কলকাতার রাস্তায়, মানে ব্যাপারটা হলো এই অসুস্থ মানুষগুলোর কোনো ঘর ছিল না, হাসপাতাল ছিল না, তারা খোলা রাস্তায় পড়েছিল। She founded a home for the dying destitute and named it নির্মল হৃদয়, meaning pure heart. তিনি মৃত্যুপথ যাত্রী নিঃস্ব মানুষদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং এর নাম দেন নির্মল হৃদয়, যার অর্থ পবিত্র হৃদয়। এখন সেন্টেন্সটা ডিটেইলে বুঝি। ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করলেন। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, কিন্তু ফাউন্ড ভার্ব হিসেবে মানে কোনো প্রতিষ্ঠান শুরু করা বা গড়ে তোলা। এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। এমসিকিউতে কনফিউশন তৈরি করার জন্য এটা প্রায়ই ব্যবহার হয়। আ হোম, এখানে হোম মানে শুধু বাড়ি না, আশ্রম বা শেল্টার, যেখানে অসহায় মানুষ থাকতে পারে। ফর দ্য ডাইং ডেস্টিটিউট, ডেস্টিটিউট মানে নিঃস্ব, চরম দরিদ্র, যার কিছুই নেই, টাকা নেই, ঘর নেই, দেখাশোনা করার কেউ নেই। দ্য ডাইং ডেস্টিটিউট মানে সেই নিঃস্ব মানুষগুলো যারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড নেইমড ইট নির্মল হৃদয়, নেইমড মানে নাম দিলেন। আশ্রম তার নাম রাখলেন নির্মল হৃদয়, মিনিং পিওর হার্ট। পিওর মানে পবিত্র বা খাঁটি, হার্ট মানে হৃদয়, অর্থাৎ নামটার মধ্যেই ভালোবাসা আর পবিত্রতার ভাব আছে। এখানে আমরা বুঝতে পারি মাদার টেরেসা শুধু কষ্ট দেখে দুঃখ পাননি, তিনি অ্যাকশন নিয়েছেন। মনে দয়া আসা এক জিনিস, আর সেই দয়াকে কাজের রূপ দেওয়া আরেক জিনিস। তিনি দ্বিতীয়টা করেছেন। She and her fellow nuns brought the dying people off the streets of Kolkata to this home. তিনি ও তার সহকর্মী সন্ন্যাসিনীরা কলকাতার রাস্তা থেকে মৃত্যুপথ যাত্রী মানুষদের এই আশ্রমে নিয়ে আসতেন। এখন ছোট অংশে বুঝি। হার ফেলো নানস, ফেলো মানে সহকর্মী বা সঙ্গী, নান মানে সন্ন্যাসিনী, অর্থাৎ যে নারী ধর্মের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন। ফেলো নানস মানে মাদার টেরেসার সাথে যে সন্ন্যাসিনীরা একসাথে কাজ করতেন। ব্রট দ্য ডাইং পিপল, ব্রট মানে নিয়ে আসতেন,
ব্রিং এর পাস্ট ফর্ম হল ব্রট। অফ দ্য স্ট্রিটস, অফ মানে কোনো জায়গা থেকে সরিয়ে, অফ দ্য স্ট্রিটস মানে রাস্তা থেকে তুলে নিয়ে। টু দিস হোম, এই আশ্রমে মানে নির্মল হৃদয়তে। দে ওয়ার লাভিংলি লুকড আফটার অ্যান্ড কেয়ার্ড ফর, সেখানে তাদের ভালোবাসার সঙ্গে দেখাশোনা ও যত্ন করা হতো। এখন ভেঙে দেখি। লাভিংলি মানে ভালোবাসার সাথে, লাভিং থেকে লাভিংলি কিভাবে কাজটা করা হতো সেটা বোঝাচ্ছে। লাভড আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা। এটা খুব কমন একটা ফ্রেজাল ভার্ব, যেমন তোমার মা তোমাকে লুক আফটার করেন। কেয়ার্ড ফর, কেয়ার ফর মানে যত্ন নেওয়া। লুকড আফটার আর কেয়ার্ড ফর প্রায় একই রকম অর্থ, দুটো মিলে বোঝাচ্ছে সেবাটা কতটা পরিপূর্ণ ছিল। প্যারাগ্রাফ 2। Since then, many men, women, and children have been taken from the streets and carried to Nirmal Hriday. সেই থেকে বহু নারী, পুরুষ ও শিশুকে রাস্তা থেকে তুলে নির্মল হৃদয়ে নিয়ে আসা হয়েছে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। সিন্স দেন, সিন্স মানে থেকে, দেন মানে তখন। সিন্স দেন মানে সেই সময় থেকে, অর্থাৎ নির্মল হৃদয় প্রতিষ্ঠার পর থেকে। মেনি মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন, বহু পুরুষ, নারী ও শিশু। এখানে লেখক দেখাচ্ছেন সব বয়সের, সব ধরনের মানুষ এই সেবা পেয়েছে। হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য স্ট্রিটস, টেকেন মানে নেওয়া হয়েছে। হ্যাভ বিন টেকেন, এই ফর্মটা বোঝায় কাজটা অতীতে শুরু হয়ে এখনো চলছে। অ্যান্ড ক্যারিড টু নির্মল হৃদয়, ক্যারিড মানে বহন করে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে এত দুর্বল ছিল যে হাঁটতেও পারত না, তাই তাদের বয়ে নিয়ে আসতে হতো। These unloved and uncared for people get an opportunity to die in an environment of kindness and love. ভালোবাসা ও যত্নবঞ্চিত এই মানুষগুলো দয়া ও ভালোবাসার পরিবেশে মৃত্যুবরণ করার সুযোগ পায়। এখন সেন্টেন্সটা ডিটেইলে বুঝি। আনলাভড মানে ভালোবাসা বঞ্চিত, যে কখনো ভালোবাসা পায়নি। আনপ্রিফিক্সটা নেগেটিভ অর্থ দেয়। আনকেয়ার্ড ফর মানে যত্ন বঞ্চিত, যার যত্ন কেউ নেয়নি। গেট অ্যান অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ। গেট অ্যান অপরচুনিটি মানে সুযোগ পাওয়া। টু ডাই ইন অ্যান এনভায়রনমেন্ট অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, কাইন্ডনেস মানে দয়া। এখানে খেয়াল করো, কথাটা একটু অদ্ভুত শোনাতে পারে। মৃত্যুর আবার সুযোগ কি? মানে ব্যাপারটা হলো, রাস্তায় একা অবহেলায় মরার বদলে তারা ভালোবাসার মধ্যে সম্মানের সাথে শেষ নিঃশ্বাস ফেলার সুযোগ পায়। এটাই হিউম্যান ডিগনিটি। ইন দেয়ার লাস্ট আওয়ার্স দে গেট হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ অ্যান্ড ক্যান ফিল দে আর অলসো চিলড্রেন অফ গড। জীবনের শেষ প্রহরে তারা মানবিক ও ঐশ্বরিক ভালোবাসা পায় এবং অনুভব করতে পারে যে তারাও ঈশ্বরের সন্তান। এখন ভেঙে দেখি। ইন দেয়ার লাস্ট আওয়ার্স, লাস্ট আওয়ার্স মানে জীবনের শেষ প্রহর বা শেষ সময়টুকু। হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ, হিউম্যান লাভ মানে মানুষের ভালোবাসা, যেটা নান্সরা দিতেন। ডিভাইন মানে ঐশ্বরিক, ঈশ্বরের কাছ থেকে আসা। অর্থাৎ তারা দুই ধরনের ভালোবাসাই অনুভব করে। ক্যান ফিল দে আর অলসো চিলড্রেন অফ গড, ফিল মানে অনুভব করা। চিলড্রেন অফ গড মানে ঈশ্বরের সন্তান। এখানে অলসো ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। সমাজ তাদের ফেলে দিয়েছিল, কিন্তু এখানে এসে তারা বুঝতে পারে তারাও অন্য সবার মতোই মূল্যবান, তারাও ঈশ্বরের সন্তান। প্যারাগ্রাফ 3। The missionaries of charity try to find jobs for those who survive, or send them to homes where they can live happily for some more years in a caring environment. যারা বেঁচে যায়, মিশনারিজ অফ চ্যারিটি তাদের জন্য কাজ খুঁজে দেওয়ার চেষ্টা করে।
অথবা তাদের এমন আশ্রমে পাঠিয়ে দেয় যেখানে তারা যত্নপূর্ণ পরিবেশে আরও কিছু বছর সুখে জীবন কাটাতে পারে। এখন সহজভাবে ভেঙে বুঝি। দ্য মিশনারিজ অফ চ্যারিটি, এটা মাদার টেরেসার প্রতিষ্ঠিত সংগঠনের নাম। মিশনারি মানে ধর্মপ্রচারক বা সেবক, চ্যারিটি মানে দান বা দাতব্য সেবা। ট্রাই টু ফাইন্ড জবস, কাজ খুঁজে দেওয়ার চেষ্টা করে। জব মানে চাকরি বা কাজ। ফর দোজ হু সার্ভাইভ, সার্ভাইভ মানে বেঁচে থাকা বা বেঁচে যাওয়া, অর্থাৎ যারা অসুস্থতা থেকে সেরে ওঠে, মারা যায় না। অর সেন্ড দেম টু হোমস, অথবা তাদের অন্য আশ্রমে পাঠায়। যারা কাজ করার মতো সুস্থ না, তাদের জন্য এই ব্যবস্থা। ওয়ের দে ক্যান লিভ হ্যাপিলি ফর সাম মোর ইয়ার্স, যেখানে তারা আরও কিছু বছর সুখে থাকতে পারে। ইন আ কেয়ারিং এনভায়রনমেন্ট, কেয়ারিং মানে যত্নশীল, যত্নপূর্ণ পরিবেশে। প্যারাগ্রাফ 4, রিগার্ডিং কমিটমেন্ট টু ফ্যামিলি, Mother Teresa said, maybe in our own family we have somebody who is feeling lonely, who is feeling sick, who is feeling worried. পরিবারের প্রতি দায়বদ্ধতা সম্পর্কে মাদার তেরেসা বলেছিলেন, হয়তো আমাদের নিজেদের পরিবারেই এমন কেউ আছে যে একাকিত্বে ভুগছে, যে অসুস্থ বোধ করছে, যে দুশ্চিন্তায় আছে। এখন সেন্টেন্সটা ডিটেলে বুঝি। রিগার্ডিং মানে সম্পর্কে বা বিষয়ে। রিগার্ডিং কমিটমেন্ট টু ফ্যামিলি মানে পরিবারের প্রতি দায়বদ্ধতার বিষয়ে। কমিটমেন্ট মানে দায়বদ্ধতা বা অঙ্গীকার, কোনো কিছুর প্রতি নিজেকে ডেডিকেটেড রাখা। মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি, হয়তো আমাদের নিজেদের পরিবারেই। এখানে খেয়াল করো, মাদার টেরিসা এতক্ষণ রাস্তার মানুষের কথা বলছিলেন, এখন তিনি আমাদের নিজের ঘরের দিকে আঙুল দেখাচ্ছেন। উই হ্যাভ সামবডি, এমন কেউ আছে। হু ইজ ফিলিং লোনলি, লোনলি মানে একাকী, একাকিত্বে ভুগছে। হু ইজ ফিলিং সিক, অসুস্থ বোধ করছে। হু ইজ ফিলিং ওয়ারিড, ওয়ারিড মানে দুশ্চিন্তাগ্রস্ত, চিন্তায় আছে। লেখক এখানে প্যাসেজের দিক ঘুরিয়ে দিচ্ছেন। দূরের মানুষকে সেবা করার আগে মাদার টেরিসা আমাদের মনে করিয়ে দিচ্ছেন, তোমার নিজের ঘরেই হয়তো কেউ কষ্টে আছে, তুমি কি খেয়াল করেছে? আর উই দেয়ার, আমরা কি তার পাশে আছি? এখন ভেঙে দেখি। মাত্র 3টা ওয়ার্ড, কিন্তু প্রশ্নটা অনেক গভীর। আর উই দেয়ার মানে আক্ষরিকভাবে আমরা কি সেখানে আছি, কিন্তু আসল অর্থ হল পরিবারের সেই কষ্টে থাকা মানুষটার পাশে আমরা কি দাঁড়িয়েছি? তার প্রয়োজনের সময় আমরা কি হাজির? এই ছোট্ট প্রশ্নটা দিয়ে মাদার টেরিসা আমাদের বিবেককে নাড়া দিচ্ছেন। আমরা বাইরের জগৎ নিয়ে ব্যস্ত, কিন্তু নিজের মানুষের খবর রাখি না। আর উই উইলিং টু গিভ আনটিল ইট হার্টস ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলিজ? অর ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট? পরিবারের পাশে থাকার জন্য আমরা কি কষ্ট সহ্য করেও নিজেদের বিলিয়ে দিতে প্রস্তুত, নাকি নিজেদের স্বার্থকেই আগে রাখি? এখন ধীরে ধীরে বুঝি। উইলিং টু গিভ, উইলিং মানে ইচ্ছুক বা প্রস্তুত। গিভ মানে দেওয়া, সময় দেওয়া, ভালোবাসা দেওয়া, নিজেকে বিলিয়ে দেওয়া। আনটিল ইট হার্টস, হার্ট মানে কষ্ট পাওয়া বা ব্যথা লাগা। আনটিল ইট হার্টস মানে যতক্ষণ না নিজের কষ্ট হয় ততটা পর্যন্ত দেওয়া। এটা মাদার তেরিসার খুব বিখ্যাত একটা কথা। মানে ব্যাপারটা হলো, সহজ দান সবাই করতে পারে, কিন্তু আসল দান হলো সেটা যেটা দিতে গেলে নিজের ত্যাগ স্বীকার করতে হয়। ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলিজ। ইন অর্ডার টু মানে কোনো উদ্দেশ্যে, পরিবারের সাথে থাকার জন্য। অর ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট? ইন্টারেস্ট মানে এখানে স্বার্থ। পুট ফার্স্ট মানে আগে রাখা বা প্রাধান্য দেওয়া, অর্থাৎ আমরা কি নিজের সুবিধাটাই আগে দেখি?
এখানে মাদার টেরেসা আমাদের সামনে দুটো পথ রাখছেন, ত্যাগের পথ আর স্বার্থের পথ। প্রশ্নের আকারে বলছেন যেন আমরা নিজেরাই নিজেদের উত্তরটা খুঁজি। প্যারাগ্রাফ 5. We must remember that love begins at home, and we must also remember that future of humanity passes through the family. আমাদের মনে রাখতে হবে যে ভালোবাসার শুরু ঘর থেকেই, আর এটাও মনে রাখতে হবে যে মানবতার ভবিষ্যৎ পরিবারের মধ্য দিয়েই এগিয়ে যায়। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। We must remember. Must মানে অবশ্যই। Remember মানে মনে রাখা, অর্থাৎ এটা ভুলে গেলে চলবে না। Love begins at home. ভালোবাসার শুরু ঘর থেকে। এখানে খেয়াল করো, এটা একটা বিখ্যাত কোটেশন, পরীক্ষায় প্রায়ই আসে। মানে ব্যাপারটা হলো যে মানুষ নিজের পরিবারকে ভালোবাসতে শেখেনি, সে পৃথিবীকে ভালোবাসবে কিভাবে। ভালোবাসার প্রথম স্কুল হলো নিজের ঘর। ফিউচার অফ হিউম্যানিটি। হিউম্যানিটি মানে মানবতা বা মানবজাতি। ফিউচার মানে ভবিষ্যৎ। পাসেস থ্রু দ্য ফ্যামিলি। পাসেস থ্রু মানে মধ্য দিয়ে যাওয়া, অর্থাৎ মানবজাতির ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ভর করে পরিবারগুলো কেমন তার ওপর। ভালো পরিবার থেকেই ভালো মানুষ আসে, আর ভালো মানুষ দিয়েই ভালো পৃথিবী তৈরি হয়। এই সেন্টেন্সটা দিয়ে মাদার টেরেসার কোটেশন শেষ হচ্ছে। তার পুরো মেসেজটা এখানে, বড় বড় সেবার কথা ভাবার আগে নিজের ঘর থেকে ভালোবাসা শুরু করো। প্যারাগ্রাফ 6. Mother Teresa's work has been recognized throughout the world, and she received a number of awards. মাদার তেরেসার কাজ সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে এবং তিনি বেশ কিছু পুরস্কার লাভ করেছেন। এখন সেন্টেন্সটা ডিটেলে বুঝি। হ্যাজ বিন রেকগনাইজড। রেকগনাইজ মানে স্বীকৃতি দেওয়া, কোনো কাজের মূল্য মেনে নেওয়া। হ্যাজ বিন রেকগনাইজড মানে স্বীকৃতি পেয়েছে। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। থ্রু আউট মানে সর্বত্র বা জুড়ে, সারা পৃথিবী জুড়ে। রিসিভড আ নাম্বার অফ অ্যাওয়ার্ডস। রিসিভড মানে পেয়েছেন বা লাভ করেছেন। আ নাম্বার অফ মানে বেশ কিছু বা অনেকগুলো। অ্যাওয়ার্ড মানে পুরস্কার। এতক্ষণ আমরা তার কাজের কথা পড়লাম। এখন লেখক দেখাচ্ছেন পৃথিবী সেই কাজের কেমন মূল্যায়ন করেছে। These include the Pope John XA3 Peace Prize 1971, the Nehru Prize for Promotion of International Peace and Understanding 1972, the Balzan Prize 1978, নোবেল পিস প্রাইজ 1979 এবং ভারতরত্ন 1980। এর মধ্যে রয়েছে পোপ জন 23 শান্তি পুরস্কার 1971, আন্তর্জাতিক শান্তি ও সমঝোতা প্রসারে নেহরু পুরস্কার 1972, বালজান পুরস্কার 1978, নোবেল শান্তি পুরস্কার 1979 এবং ভারতরত্ন 1980। এখন ভেঙে দেখি। These include. ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, অর্থাৎ পুরস্কারগুলোর মধ্যে এগুলো আছে। পোপ জন XA3 পিস প্রাইজ 1971, পোপ জন 23 শান্তি পুরস্কার 1971 সালে, দ্য নেহরু প্রাইজ ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং 1972। প্রমোশন মানে প্রশসার বা এগিয়ে নেওয়া। আন্ডারস্ট্যান্ডিং মানে সমঝোতা। আন্তর্জাতিক শান্তি ও সমঝোতা প্রসারের জন্য নেহরু পুরস্কার 1972 সালে, দ্য বালজান প্রাইজ 1978, বালজান পুরস্কার 1978 সালে, দ্য নোবেল পিস প্রাইজ 1979, নোবেল শান্তি পুরস্কার 1979 সালে। এটা পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর একটা। দ্য ভারত রত্ন 1980, ভারতরত্ন 1980 সালে।
এটা ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। প্যারাগ্রাফ 7. Mother Teresa died at the age of 87 on 5th September 1997. মাদার তেরেসা 1997 সালের 5ই সেপ্টেম্বর 87 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এখন ভেঙে দেখি। ডাইড মানে মৃত্যুবরণ করেন। অ্যাট দি এজ অফ 87 মানে 87 বছর বয়সে। অন 5th সেপ্টেম্বর 1997 মানে 1997 সালের 5ই সেপ্টেম্বর। ছোট সেন্টেন্স, কিন্তু তারিখ আর বয়স দুটোই পরীক্ষায় আসার মতো তথ্য। The world salutes her for her love and compassion for humanity. মানবতার প্রতি তার ভালোবাসা ও সহানুভূতির জন্য সারা বিশ্ব তাকে শ্রদ্ধায় স্মরণ করে। এখন সেন্টেন্সটা ডিটেইলে বুঝি। স্যালিউটস মানে অভিবাদন জানায় বা শ্রদ্ধা জানায়। স্যালিউট শুনলে আমরা আর্মির স্যালিউটের কথা ভাবি, কিন্তু এখানে মানে সম্মান জানানো। কম্প্যাশন মানে সহানুভূতি বা মমতা। এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। সিম্পাথির চেয়ে কম্প্যাশন আরও গভীর। অন্যের কষ্ট দেখে শুধু খারাপ লাগা না, সেই কষ্ট দূর করার জন্য কিছু করতে চাওয়া। ফর হিউম্যানিটি, মানব জাতির প্রতি। এখানে খেয়াল করো, স্যালিউটস প্রেজেন্ট টেন্স। তিনি মারা গেছেন, কিন্তু শ্রদ্ধাটা এখনও চলছে, প্রতিদিন। She has taught us how to extend our hand towards those who need our love and support, irrespective of creed, caste and religion. তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে গোত্র, বর্ণ ও ধর্ম নির্বিশেষে যাদের ভালোবাসা ও সহায়তা প্রয়োজন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয়। এখন ধীরে ধীরে বুঝি। হ্যাজ টট আস, টট মানে শিখিয়েছেন। টিচের পাস্ট পার্টিসিপল হল টট। তার জীবনটাই আমাদের জন্য একটা শিক্ষা। এক্সটেন্ড আওয়ার হ্যান্ড, এক্সটেন্ড মানে বাড়িয়ে দেওয়া। এক্সটেন্ড আওয়ার হ্যান্ড মানে সাহায্যের হাত বাড়ানো। টুয়ার্ডস দোজ হু নিড আওয়ার লাভ অ্যান্ড সাপোর্ট। সাপোর্ট মানে সহায়তা। যাতা, যাদের আমাদের ভালোবাসা ও সাহায্য দরকার তাদের দিকে। ইররেসপেক্টিভ অফ মানে নির্বিশেষে, কোনো ভেদাভেদ না করে। এই ফ্রেজটা ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে। ক্রিড, কাস্ট অ্যান্ড রিলিজন। ক্রিড মানে গোত্র বা মতবাদ, কোনো মানুষ কি বিশ্বাস করে। কাস্ট মানে বর্ণ বা জাত। রিলিজন মানে ধর্ম। মানে ব্যাপারটা হলো, মাদার টেরিজা কখনো জিজ্ঞেস করেননি তুমি হিন্দু না মুসলিম, ধনী না গরিব, কোন জাতেদের। মানুষের কষ্ট দেখেছেন, সেবা করেছেন। এটাই তার সবচেয়ে বড় শিক্ষা। প্যারাগ্রাফ 8. The picture of Mother Teresa, draped in a white and blue bordered sari, with a wrinkled face, ever soft eyes, and a saintly smile, lives on in our mind. সাদা ও নীল পাড়ের শাড়ি পরা, কুঞ্চিত মুখ, চিরকোমল দুটি চোখ আর সাধুসুলভ হাসিমাখা মাদার তেরেসার ছবিটি আমাদের মনে চিরকাল অমলিন হয়ে আছে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। দ্য পিকচার অফ মাদার টেরিসা, পিকচার মানে ছবি। এখানে শুধু ফটোগ্রাফ না, আমাদের মনের ভেতরের ইমেজটার কথা বলা হচ্ছে। ড্রেপড ইন আ হোয়াইট অ্যান্ড ব্লু বর্ডার্ড শাড়ি। ড্রেপড মানে পরিহিত বা জড়ানো, বর্ডার মানে পাড়, ব্লু বর্ডার্ড শাড়ি মানে নীল পাড়ের শাড়ি। মাদার টেরিসার এই সাদা শাড়ি আর নীল পাড় সারা পৃথিবীতে তার পরিচয় হয়ে গিয়েছিল। উইথ আ রিঙ্কলড ফেস। রিঙ্কলড মানে কুঞ্চিত বা ভাঁজ পড়া, বয়সের কারণে মুখে যে ভাঁজ পড়ে। সারা জীবনের পরিশ্রম আর সেবার ছাপ তার মুখে। এভার সফট আইজ। এভার মানে এখানে চিরকাল বা সবসময়। সফট মানে কোমল, চিরকোমল চোখ, যে চোখে কখনো রাগ ছিল না, শুধু মায়া ছিল। আ সেইন্টলি স্মাইল। সেইন্ট মানে সাধু বা মহাপুরুষ, সেইন্টলি মানে সাধুসুলভ, সাধুর মতো শান্ত, পবিত্র হাসি। লিভস অন ইন আওয়ার মাইন্ড।
লিভস অন মানে বেঁচে থাকে বা টিকে থাকে। এখানে খেয়াল করো, তিনি মারা গেছেন, কিন্তু তার ছবিটা আমাদের মনে এখনো জীবন্ত। লিভস অন এই ফ্রেজটা দিয়েই লেখক বোঝাচ্ছেন মহৎ মানুষ কখনো সত্যিকারভাবে মরে না। লেখক পুরো প্যাসেজটা শেষ করছেন একটা ছবি দিয়ে। কোনো তথ্য না, কোনো তারিখ না, শুধু একটা মুখ। সাদা নীল শাড়ি, ভাঁজ পড়া মুখ, কোমল চোখ, শান্ত হাসি। এই ছবিটাই মানবতার প্রতীক হয়ে আমাদের মনে থেকে যায়। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।